সবাই বেশ দুঃখিত যে এখানে বিভিন্ন ধরনের ব্যক্তিগত আক্রমণ আমাদের শুনতে হয়েছে আদালতের মধ্যে। আমরা সবাই এখানে এসেছি প্রথমত নাগরিক হিসেবে, দ্বিতীয়ত এই আদালতের আইনজীবী হিসেবে। আমরা সবাই সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, শুধু মৌলিক অধিকারের ক্ষেত্রে না, আপনাদের জন্যও এটা প্রযোজ্য। আমাদের 21 ধারা সংবিধানে যেখানে বলা আছে আমাদের সবার উপর কর্তব্য রয়েছে যাতে আমাদের সংবিধান ঠিকমতো প্রয়োগ করা হয়, এই দায়িত্ব নিয়ে আমরা এখানে এসেছি, আর কোনো কিছু করার জন্য না। তো আমার মনে হয় আমাদের উপরে যেসব অনেক নোংরা কথা কোর্টের ভিতরে বলা হয়েছে। আরও একটা জিনিস আপনাদেরকে একটু বলতে চাচ্ছি, আজকে শুধু একটি আদালত না, অনেকগুলো আদালত আজকে চলার কথা ছিল। অনেকগুলো আদালতে শুধু আমরা যারা প্রাইভেট লয়ার আমরা থাকি না, অ্যাটর্নি জেনারেল অফিসার বিভিন্নজন থাকে, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, ওনাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কাজ করা। ওনাদের নির্ধারিত কোর্টে না থাকে সবাই কেন এই বেঞ্চের মধ্যে ছিলেন? আমাদের কেন এমন অবস্থা শুনতে হয়েছে যে আমরা যখন মাইক নিয়ে কথা বলার চেষ্টা করছি, মাইক অন থাকার পরেও আমাদের কথা শোনা যায়নি? কারণ চারিদিক থেকে তখন বিভিন্ন ধরনের কথাগুলো বলা হচ্ছে, ব্যক্তিগত আক্রমণগুলো করা হচ্ছে। এই পরিবেশ কেন কোর্টের মধ্যে রাখা হবে? যারা এই পরিবেশ তৈরি করছেন ওনারা কোর্টের উপর আস্থা রাখছেন কিনা সেটাই আমাদের প্রশ্ন। আমরা গেছি আমাদের একটি পিটিশন নিয়ে, আমাদের কিছু বক্তব্য রাখার জন্য, সংবিধান হাতে নিয়ে। আমরা আর কিছু করতে এখানে আসি নাই। ইচ্ছি যে গুলিটা বন্ধ করা হোক। আরেকটি বিষয়, এত কথার মধ্যে বোধহয় সবাই ভুলে যাচ্ছেন, এটার আরেকটি প্রেক্ষিত ছিল যে 6 জন সমন্বয়কারী আন্দোলন। এটা আবারও বলি, আমরা কিন্তু এই আন্দোলনেরও কেউ না, আমরা নাগরিক এবং আইনজীবী। আমরা এসছি সেই দায়িত্ব থেকে যে আমরা দেখছি অন্য 6 জন নাগরিক যারা একটি আন্দোলনের সাথে সম্পৃক্ত, বলা হচ্ছে যে তাদেরকে ডিবির হেফাজতে রাখা হচ্ছে। আজকে আমরা শুনলাম যে এর মধ্যে তাদের বাবা মা তাদের সাথে দেখা করতে গেছেন। একই কথা, ওনারা কিন্তু নাবালক না, ওনারা একটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সাবালক, অ্যাডাল্ট, সুস্থ মস্তিষ্কের। এই অবস্থায় তাদেরকে কাস্টাডিতে রাখা হয়েছে, এটা অ্যাডমিটেড, কেউ ডিবেট করছে না যে তারা কাস্টাডিতে আছে। সরকার পক্ষ বলছেন ওই কাস্টাডি লিগাল, আমরা বলছি সেই কাস্টাডি লিগাল না। আমরা জানতে চাচ্ছি কোন লয়ের আন্ডারে ওনাদেরকে রেখেছেন। ওনারা বারবার বলছেন ওনারা নিজে যেতে চেয়েছেন। এখন নিজে যে যেতে চেয়েছেন এই প্রমাণাদিটা কোথায়? ওনাদেরকে মুখের কথার উপর আমরা ধরে নিব না, ওনারা আমাদেরকে কোনো আদেশ দেখাবেন যে কিসের ভিত্তিতে ওদেরকে ওখানে নেওয়া হয়েছে। আমরা শুধু চাচ্ছি যে ওদের থেকে আমরা। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, জননিরাপত্তাকে গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান। জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। এবং প্রাথমিক শিক্ষার জন্য যে আমাদের বিদ্যালয়গুলো আছে, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তার পরবর্তীতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেগুলো নিরাপত্তা ঝুঁকি নিরূপণের মাধ্যমে নির্ধারণ করা হবে। এই মুহূর্তে নিরাপত্তা ঝুঁকি নিরূপণ কিন্তু আমরা প্রতিদিন করছি এবং সেগুলো বিবেচনায় নিয়েই আমরা যথাসময়ে সেটা জানিয়ে দিব। আমাদের সাথে আমাদের প্রিয় সহকর্মী চৌধুরী সাইমা ফেরদৌস আমাদের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে, উনি সংক্ষেপে তার অনুভূতিটি বলবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমার বলবার অনেক কিছু আছে, সংক্ষিপ্ত করার কথা আমি খেই হারাচ্ছি, আমি কোনটা বলবো আর কোনটা বলবো না সেটা আমার ঘৃণা। আজকে আমার কিছু প্রশ্ন আছে সবার কাছে, দেশবাসীর কাছে তো করবো না, যাদের কাছে করবার তারা বুঝে নিবেন। আমি ইতিহাসের শিক্ষক না, কিন্তু ইতিহাস জেনে বড় হয়েছি। আমার জন্ম 71-এর পরে, কিন্তু বই খাতা থেকে সরাসরি যুদ্ধে, ভাষা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের কাছ থেকে শোনা শিক্ষা থেকে জানি মুক্তিযুদ্ধের চেতনা কি, ভাষা আন্দোলনের চেতনা কি ছিল। মুখের ভাষা বাংলা বলতে পারি, সেই জন্য বোধহয় ভাষা আন্দোলনের শহীদরা শহীদ হননি। আমার কথা আমি বলতে পারবো না, আপনি তুলে নিয়ে যাবেন। প্রতিবাদ করতে পারবো না, ভিন্ন মত প্রকাশ করতে পারবো না, আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন। রাজাকার শব্দটা প্রকাণ্ড একটা গালি, যাকে তাকে দেবেন না। আমি অনুরোধ করছি না, আপনাদেরকে বলে দিচ্ছি। ছাত্রদের কথায় আমি কিছুটা পরে আসছি, সেখানে আমাদের সহকর্মীরা যারা বলেছেন সেখানে আমি পূর্ণ একমত। আমাকে একটু বলে দেবেন আপনারা, মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল দেশের হয়ে? আপনারা বলবেন যে যারা শুধুমাত্র আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন তাই আমার অধিকার প্রাপ্য অনেক কিছু, সেখানে পূর্ণ সহমত। কিন্তু এর পরবর্তী কাল থেকে আজ পর্যন্ত যে সমস্ত মানুষ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে নিজের স্বার্থ বলিদান দিয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছে, সৎ পথে উপার্জন করছে, টেবিলের তল থেকে 10 লাখ 5 লাখ টাকা
টাকার কোটি টাকা তো বাদই দিলাম না, সেই সমস্ত লোক সম্বরণ করছেন, তাদের মুক্তিযোদ্ধার চেতনা কি কিছু অংশে কম? সেই প্রতিবাদ করলে আপনি আমাদেরকে বলবেন রাজাকারের বাচ্চা, এটা প্রকাণ্ড গালি, যত্রতত্র দেবেন না। আর আমার ছাত্র ছাত্রীদের গায়ে গুলি কেন? আমি এখানে কেন দাঁড়িয়েছি, কেন আজকে কথা বলছি? কারণ আমি মানুষ, আমি শিক্ষিত একজন মানুষ, আপাদমস্তক ভাবে যাকে শিক্ষা বলেন। সেখানে আমি জানি মুক্তিযোদ্ধার চেতনা যদি কিছু আমার ভেতরে বিদ্যমান থাকে, আমি জানি অন্যায়ের প্রতিবাদ করতে হবে। বিচার চাই না বলেছেন, আমিও একমত। কার কাছে বিচার চাবো, কোথায় বিচার চাবো? আমরা ঘৃণা জানাই। আমার ছাত্রদের গায়ে আমি সারা রাত ঘুমাতে পারি না, তাই এসছি যে আজকে যদি কিছু বলে যাই এক পলক ঘুমাতে পারি। যেই বাবা মার বুকটা খালি হয়ে গেছে, তাদের ঘরে কি চলে, কোথায় আছে তারা, কিভাবে আছে? আমার ছাত্রছাত্রী, আমাদের মেয়ে ছাত্রছাত্রীদের উপর যে লাঞ্ছনা হয়েছে, তার বিচার বিধাতা করবেন, তার বিচারের জন্য আমরা নেমেছি। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম উন্মুক্ত করা বিষয়ে জানতে চাইলে আইসিটি প্রতিমন্ত্রী জানান, প্রতিষ্ঠানগুলোর কাছে চাওয়া লিখিত জবাব পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। আমরা টিকটক, ইউটিউব এবং ফেসবুককে তাদেরকে একটা ব্যাখ্যা প্রদানের জন্য মৌখিকভাবে লিখিতভাবে উত্তর দানের জন্য চিঠি দিয়েছিলাম, যার ফলে আগামীকালকে যেহেতু সকাল 9টা, 10টা এবং 11টায় এই 3টা প্রতিষ্ঠানকে বিটিআরসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য আমরা চিঠি দিয়েছি। তাই আগামীকালকে সকাল 11টার পরে আমরা তাদের ব্যাখ্যা যদি পাই তাহলে বিশ্লেষণ করে, আর যদি নাও পাই তাহলেও আমরা বিটিআরসিতে বসে আলোচনা সাপেক্ষে তারপরে আমরা সেটা সিদ্ধান্ত জানাতে পারবো। এখান থেকে যা লাথি না খাইতে, আমার হাতে আমার পাসপোর্ট ছিঁড়ে ফেলছে। আমার হাজব্যান্ড মগবাজার থেকে 18 তারিখ ট্রেনিং শেষ করে আসতেছিল, উনি যাবে হচ্ছে বোটবাজার। যাওয়ার পথে আমাদেরকে ফোন দিয়ে বলছে যে উত্তরাতে খুবই গ্যাঞ্জাম। এর ভিতরে তার ফোন অফ থাকার পরে তার কিছুক্ষণ পরে আবার ফোন দিয়ে বলছে যে আমাকে পুলিশ অ্যারেস্ট করছে। আমার হাতে আমার পাসপোর্ট ছিঁড়ে ফেলছে, পাসপোর্ট টিকিট থাকা সত্ত্বেও আমাকে রাস্তায় ফেলে পিটিয়ে আমার হাত ভেঙে ফেলছে। এই কথা শুনে আমরা আসছি, আসার পরে থানা আমাদেরকে কোনোভাবে দেখা সাক্ষাৎ করতে দেয়নি। কোন থানা? উত্তরা পূর্ব থানা। আমরা রাত্রে আপনার 3টার দিকে একবার গিয়েছিলাম বিকালে, আবার রাত্রে 9:30টার দিকে গিয়েছি, আবার রাতে 1:30 বাজে গিয়েছি। যাওয়ার পরে তারা কোনোভাবেই দেখা সাক্ষাৎ করতে দেয় না, আবার বলছে 40,000 টাকা নিয়ে থানায় যাওয়ার জন্য। ঠিক আছে, 40,000 টাকা হলে তারা ছেড়ে দিবে সকালে। আমরা টাকা নিয়ে থানায় যাওয়ার সত্ত্বেও আমাদেরকে কোনোভাবে অ্যালাউ করা হয় নাই। প্লাস আমার শাশুড়িকে, সে তো সঙ্গে এখন এখানে নাই, এমন বাড়ি দিচ্ছে এইখান থেকে এই পর্যন্ত তার একবার জখম হয়ে গেছে। পুলিশ মানে ওই গ্যাঞ্জামের এমন টাইমে আমরা গেছি ওইখানে থানায়। যাওয়ার পরে অনেকগুলো স্টুডেন্ট আসছে, স্টুডেন্ট এসে বলছে তাহলে এই লোকটা বিদেশ যাবে, বিদেশ যাত্রী, তাহলে এই লোকটাকে আপনারা ছেড়ে দেন। এই মুহূর্তেই কে বা কারা জানি ইট পাটকেল ঢিলা মারছে, ঢিলা মারার পরে সে আমার শাশুড়ির বাড়ি মারছে। বাড়িতে আমার শাশুড়ির এই পাশে পর্যন্ত পুলিশ। তারপরে বললেন যে আপনারা 40,000 টাকা নিয়ে আসতে বলছেন, আমি 40,000 টাকা নিয়ে আসছি, তারপর আমার হাজব্যান্ডটাকে ছেড়ে দেন। আমার বাচ্চা বারে বারে বলছে যে আমার বাবাকে একটু দেখতে দেন, তাও দেখতে দেয় নাই। আমার পাসপোর্টটা ছিঁড়ে ফেলানোর কারণটা কি? তার তো কোনো অন্যায় ছিল না, সে ট্রেনিং শেষ করে আসতেছে এবং কি তার 20 তারিখে ফ্লাইট ছিল। কোথায় জব করে, উনি কি করে? উনি হামিম গ্রুপে জব করে, হামিম গ্রুপে ফিনিশিংয়ে 6 তলায় সে জব করে। অফিস কোথায়? অফিস হচ্ছে মিলগেট, সিসিএল ইউনিট 2 তে সে জব করে। ওনার নাম হচ্ছে নূর মোহাম্মদ। তারপরে কি হলো? পুলিশ তারপরে পুলিশ আর আমাদেরকে কোনোভাবেই অ্যালাউ করলো না, আমাদেরকে দেখাইলোও না। আমরা এতবার দেখতে চাইলাম, দেখতে যাওয়া সত্ত্বেও সে আমাদেরকে কোনোভাবে দেখাইলো না। না দেখার ফলে সে পরের দিন আমাদেরকে বলে আমরা কোর্টে চালান দিয়ে দিচ্ছি। তা আমরা বললাম যে আপনারা টাকাও চাইলেন, কিন্তু সে টাকা নেয় নাই। টাকা চাওয়া হয়েছে আমাদের কাছে 40,000 টাকা। আবার থানায় গেছি, পরে বলে কি খানকির বাচ্চা এখান থেকে যা লাথি না খাইতে। তা আমাদের এখানে অন্যায় তো কোনো অন্যায় ছিল না। কি বলছে তার নাম জানেন? তার নাম হচ্ছে আপনার মোশারফ, আইডি কার্ডে ছিল সে এসআই নাকি সেটা জানি না, কিন্তু এখানে একটা ব্যাচ ছিল, ব্যাচে তার নাম লেখা ছিল মোশারফ, সেটা আমরা শুধু দেখেছি। পুলিশ কি বলছে না আমরা সেটা অবশ্যই খেয়াল করে, তাকে আমরা জিজ্ঞেস করছি যে এখানে আপনারা কেন ধরে নিলেন বা কি আসে এই বিষয়। সে বলে সে গ্যাঞ্জামের ভিতরে ছিল। সে যে গ্যাঞ্জামের ভিতরে ছিল, যখন 1:06 তাকে আমরা ফোন দিছি, সে শুধু বললো চারদিকে শুধু ধোঁয়া, আমি কিছু চোখে দেখতেছি না,
মানুষ যারাই পাইতেছে তারাই নাকি গুলি করতেছে। এটা শোনার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা গাজীপুর থেকে রওনা হয়েছি রিক্সা নিয়ে, ওনাকে আমরা নিয়ে আসবো। সে নাকি ওইখানে দাঁড়াই ছিল, থানার সামনে দিয়ে আসতেছিল, গোলাগুলি দেখে থানার সামনে সে দাঁড়াই ছিল যে থানার সামনে দিয়ে গেলে আমি হয়তো বা সেফলি যেতে পারবো। সে এটা ভেবে সে আসতেছিল, এর মধ্যে তাকে অ্যারেস্ট করে ফেলছে। তখন আমি পুলিশকে যখন বলছি যে আমার হাজব্যান্ডকে দেখতে দেন, বা ওর হাতে পাসপোর্ট ছিল, তারপর সে জর্ডান যাবে, জর্ডান সে গার্মেন্টসে যাবে, 20 তারিখে জর্ডান যাওয়ার কথা ছিল। 20 তারিখে সে জর্ডান যাবে, কিন্তু তাকে 18 তারিখে অ্যারেস্ট করা হয়েছে। তারপর সে জর্ডান যাবে, তাকে ওইখানে সব জর্ডানের যত কাগজপত্র যা ছিল সব, ভিসার কাগজ, তারপরে আপনার টিকিট, এগুলো সবই তার কাছে ছিল। অফিসের ট্রেনিং না, অফিস থেকে এখান থেকে হামিম গ্রুপে সে এখন চাকরিধীন আছে, এইখান থেকে সে ওইখানে সুপারভাইজার হিসাবে জয়েন করবে আর কি, এজন্য সে জর্ডান যাবে। আমার এক ছেলে এক মেয়ে। আমার এই বাচ্চাটা হসপিটালে ছিল ওই দিন, আমি হাতে ক্যানেলা সহ আমি তাদের কাছে গেছি, তারপরও তারা আমার কোনো কথাই শুনতে চেষ্টা করে নাই। তারুণ্যেসায় ছিল আমার এই মেয়ে, তারুণ্যেসা। ওর আমার মেয়ে হচ্ছে ব্লাড ইনফেকশন, দৈনিক 5000 টাকার ওষুধ লাগে। আমি ওনাদেরকে কাগজপত্র পর্যন্ত দেখাইলাম যে দেখেন আমার এই বাচ্চাটা, ওর বাবা যদি ভিতরে থাকে তাহলে আমি কিভাবে আর চিকিৎসা করব। একটা মাস ডাক্তার আমাকে দিয়েছে, প্রতিটা ইনজেকশন 4200 টাকা। ওর বাবা যদি ভিতরে থাকে তাহলে আমরা কিভাবে কি করব, কোনো কথা পুলিশ আমাদের শুনতেছে না। আমিও প্রতি রাতে ঘুমাতে পারি না। কালকে ফোন এসেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদেরকে ভাটারা থানায় ধরে নেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে। কালকেই ফোন এসেছে বাংলা বিভাগের একজন ছাত্রকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। কালকেই ফোন এসেছে একটা জায়গায় ব্লক রেড করা হচ্ছে, কথা শুনতে পাচ্ছিলাম না। এর আগে শুনেছি আমরা বিভিন্ন জায়গাতে কারফিউ জারি করে চারদিকে ঘিরে ধরে হেলিকপ্টারের আলো ফেলে বাংলাদেশের ছাত্র তরুণ কিশোরদেরকে গণগ্রেফতার করা হচ্ছে। গায়ে দেখা হচ্ছে আঘাতের চিহ্ন আছে নাকি, আঘাতের চিহ্ন মানে হচ্ছে সে আন্দোলনে ছিল, তারপর গ্রেফতার করা হচ্ছে। আমি ঘুমাতে পারি না যখন আমি শহীদ মুগ্ধর গল্প পড়ি। যেই ছেলেটা আন্দোলনে গিয়েছিল বিস্কিট আর পানি দেওয়ার জন্য, সবাইকে বলছিল পানি লাগবে কিনা, এরকম একটা ছেলেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। আমি ঘুমাতে পারি না যখন দেখি একটা ছেলে, সে টিয়ার গ্যাস ঢুকছে বাসার মধ্যে, সেটা বন্ধ করতে গেছে, 11 বছরের ছেলে, তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। 6 বছরের একটা মেয়ে রিয়া মারা গেছে। 4 বছরের একটা শিশু বারান্দায় মারা গেছে, বারান্দায়, ছাদে, ঘরের ভিতরে শিশু কিশোরদের হত্যা করা হয়েছে। আজকে আমরা শুনতে পাচ্ছি যে 267 মারা গেছে। একটা বর্ণ আপনাদের বাড়িয়ে বলছি না। কালকে একটা জিনিস কিনতে গিয়েছিলাম একটা দোকানে, বলছে স্যার হাজার হাজার লোক মারা গেছে, আমরা বিশ্বাস করি, আমরা এই সরকারকে বিশ্বাস করি না। আজকে যখন এই রকম হত্যাকাণ্ডের ক্ষত যন্ত্রণা আমাদের বুকে, দেশের প্রত্যেকটা অঞ্চলে ব্লক রেড করে আমাদের তরুণদেরকে, কিশোরদেরকে, ছাত্রদেরকে গ্রেফতার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তখন আমাদের মনে প্রশ্ন আসে, এই সরকার কি বাংলাদেশের তরুণ, বাংলাদেশের ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? এটা কি কোনো অধিকৃত ভূমি? এটা কি গাজা স্ট্রিপ? এটা কি কাশ্মীর? এই দেশে যে পুলিশের ইউনিফর্ম পরা লোক দেখি, এরা কি ভিনদেশি বাহিনী? এরা কি আমাদের ট্যাক্সের বিনিময় চলে না? এরা কি আমাদের অর্থে লালিত না? এই অস্ত্র কি আমাদের অর্থে কেনা না? আজকে 6টা বাচ্চার ছবি যখন, শিশু বাচ্চার ছবি যখন বিভিন্ন জায়গায় ফেসবুকে দেওয়া হয়, 6টা ফুল ঝরে গেছে। বর্তমান সরকারে যারা আছেন, নাম নিচ্ছি না আপনাদের বুকের মধ্যে তো কোনো ক্রন্দন দেখি না, আপনাদের মধ্যে তো কোনো কষ্ট দেখি না। সারাক্ষণ স্থাপনা স্থাপনা স্থাপনার জন্য কষ্ট। এটা তো আমাদের টাকায় করা, আমরা কষ্ট পাবো, আমরা যন্ত্রণায় ভুগবো। আপনার তো মেট্রো রেলে চলতে হয় না, আপনারা তো রাস্তায় যাওয়ার সময় সমস্ত মানুষকে আটকে রাখেন বেআইনিভাবে। আজকে এই 6টা ফুল যে ঝরে গেছে, আজকে যে 19টা অপ্রাপ্ত বয়স্ক মানুষ মারা গেছে, আজকে 21 জনকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। আজকে কালকে দেখলাম একটা মাকে ভিডিওতে রাস্তার মধ্যে কাঁদতে কাঁদতে আছড়ে পড়ছে যে আমার ছেলেটা কোনো আন্দোলনে ছিল না, বাজার করতে গেছে, তাকে গ্রেফতার করা হয়েছে। এই সরকার কি সমস্ত তরুণ কিশোরদেরকে গ্রেফতার করবে? আপনারা যে লক্ষ লক্ষ তরুণ কিশোর ছাত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তাদের অভিভাবক আছে, তাদের পরিবার আছে, তাদের সমব্যথী মানুষ আছে। 71 সনের যুদ্ধে আমরা প্রমাণ করেছি, বাংলাদেশের হৃদয়ে গুলি করা হলে বাংলাদেশের প্রতিটা ঘর সেই যুদ্ধে যোগ দেয়। আজকে প্রতিটা ঘর থেকে ক্ষোভ, প্রতিটা ঘর থেকে সেই প্রতিরোধের আহ্বান।
আপনারা এটাকে আর তুচ্ছ-তাচ্ছিল্য করেন না। কেন আন্দোলন হচ্ছে এগুলি বলে জাতির সাথে ঠাট্টা মশকরা করেন না। আন্দোলন হচ্ছে হত্যাকারীর বিচারের দাবিতে, আন্দোলন হচ্ছে গণরুম কেন্দ্রিক যে টর্চার সেল। পৃথিবীতে কোনো বিশ্ববিদ্যালয় আছে নাকি, চ্যালেঞ্জ করলাম, পৃথিবীতে কোনো বিশ্ববিদ্যালয় আছে নাকি যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ছাত্রাবাস টর্চার সেল রয়েছে? সেই টর্চার সেলে ছাত্রদের মৃত্যুর খবর আপনারা পেয়েছেন। জোর করে কৃতদাসের মতো গেস্টাপো বাহিনীর স্টাইলে সেখানে অত্যাচার করা হয়। এগুলি তো মিথ্যা কথা না, দিনের পর দিন পত্রিকাতে এসেছে। আজকে সেই গণরুম কেন্দ্রিক নির্যাতনের অবসান চেয়েছে ছাত্ররা। কেন আন্দোলন বুঝতে পারেন না? যেই উপাচার্য প্রক্টররা তাদের প্রতিরোধ করতে, তাদের প্রতিরক্ষা দিতে ব্যর্থ হয়েছে, জাহাঙ্গীরনগরে গেট লাগিয়ে দিয়েছে, এগুলি তো নতুন ঘটনা না। আজকে তাদের পদত্যাগের দাবি এসছে। শিক্ষার্থীদের অরিজিনাল যে দাবি ছিল 9 দফা, যেটা আমরা বিশ্বাস করি জোর করে চেঞ্জ করে দেওয়া হয়েছে, সেখানে দাবি ছিল যে দায়ী মন্ত্রীদের পদত্যাগ। আজকে এই দেশের তরুণ কিশোরদের বিরুদ্ধে 70-80 বছরের বৃদ্ধ গতায়ু প্রজন্মের মন্ত্রীরা তাদের বিরুদ্ধে ছাত্রদেরকে লেলিয়ে দিচ্ছে। আমাদের দেশের তরুণ সমাজের একটা অংশকে কৃতদাস এবং গণরুমে টর্চার সেলের ভিকটিম বানানো হয়েছে, আরেকটা অংশকে খুনি বাহিনী বানানো হয়েছে। এই প্রক্রিয়াতে যারা সরাসরি যুক্ত, যারা সরাসরি নির্দেশ দিয়েছেন, তাদের বিচার চেয়েছে। এটার মধ্যে অন্যায়টা কোথায়? ছাত্ররা কি বলেছে সরকারের পতন চাই? ছাত্ররা কি বলেছে নতুন নির্বাচন চাই? তারা তো এগুলি বলে নাই। আপনারা এই দাবি মেনে নিচ্ছেন না কেন? সমস্যা কি? আজকে আবু সাঈদের বুকে এইভাবে গুলি করার পর এজাহারে লেখা হয়েছে আন্দোলনকারী ইট পাটকেলে ফাজলামি করেন আমাদের সাথে। এই ফাজলামি মানুষের বুকে ক্ষত হয়ে থাকে না? কতজনকে মারবেন? আমাদের সন্তানরা আমাদের সাহস দেয় এখন, আমাদের কিশোররা আমাদের সাহস দেয় এখন। আমরাও ভয় পাই না, আমরা অত্যাচারের ভয় পাই না। এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে, এখানে কোনো ছাড় নাই। আজকে শোক দিবস পালন করেন, রসিকতা করেন জাতির সাথে। নাশকতার জন্য 10,000 20,000 গ্রেফতার করেছেন, 2.5 লক্ষ বলে আসামি, সম্ভবত শুধু ঢাকা শহরে। হত্যা মামলায় কয়জনকে গ্রেফতার করেছেন? আজকে আমরা পত্রিকার ফুটেজে দেখেছি ছাত্রলীগ যুবলীগের হাতে অস্ত্র চিহ্নিত করে পত্রিকায় লেখা হয়েছে ছাত্রলীগ যুবলীগ। পুলিশের হাতে ইউনিফর্ম পরা পুলিশ, জাজ্জল্যমান প্রমাণ, তাদের গ্রেফতার করছেন না। নাশকতা কে করেছে কোনো ফুটেজ তো দেখি নাই, কোনো ভিন্ন মতের দলের নেতার তো নির্দেশ দেখি নাই নাশকতা করো। হতে পারে ওনারা জড়িত আছে, কিন্তু এরকম প্রমাণ নাই এখনো। প্রমাণের আগেই 1000 গ্রেফতার করে ফেলেছেন। আর যেটা জাজ্জল্যমান প্রমাণ, মানুষের জীবন সম্পদের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের প্রধানমন্ত্রী, আপনি বলেন স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন। সরি, আমার কাছে মনে হয় স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন, শুধু নিজেরটা বুঝেন। না হলে এই শত শত হত্যাকারী যারা আছে, শত শত মানুষকে যারা হত্যা করেছে, আমাদের প্রায় 100 শিশু কিশোর ছাত্রকে যারা হত্যা করেছে, 100 একটু কম হতে পারে, 70-80 জন। আপনি শ্রীলঙ্কাতে 10 জন বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছিল এই রাজাপাকসের বিরুদ্ধে আন্দোলনে। 10 জন বিক্ষোভকারী মারা যাওয়ার পর উনি ক্ষমতা ছেড়ে চলে গেছেন। ওনারও কম দম্ভ ছিল না, কম শক্তি ছিল না, কম সেনাবাহিনী ছিল না, কম পুলিশ ছিল না। আজকে 10 জন শুধু শিশু কিশোর মারা গেছে, শিশু মারা গেছে, শিশু। এই 10 জনের প্রায় কমপক্ষে 267 জন মানুষ মারা গেছে। আপনার পদত্যাগের দাবিতে যে সারা বাংলাদেশের মানুষ গণ আন্দোলন করছে না, এটাই তো আপনার সৌভাগ্য। সেদিকে আমাদেরকে ধাবিত করেন না, হত্যাকারীর বিচার করেন। এদেরকে আপনি বিচার না করতে পারেন, এদেরকে মন্ত্রিসভা থেকে বাদ দেন। মানুষের বুকের ক্ষত দূর করেন, ক্রোধ দূর করেন, সব ঠিক হয়ে যাবে। মানুষকে আরও উত্তেজিত করে, মানুষকে আরও ক্ষত বাড়িয়ে আপনারা কিভাবে চান যে সব কিছু সবাই ভুলে যাবে? সব কিছুই যদি আমরা ভুলে যাই, তাহলে তো আমরা মুক্তিযুদ্ধ করতাম না, তাহলে তো আমরা 90-এর আন্দোলন করতাম না। এই আন্দোলনে বাংলাদেশের যত মানুষ আছে, যত ছাত্র তরুণ জনতা আছে, তারা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত বাহক। যারা তাদের উপর গুলি চালাচ্ছে, যারা অপপ্রচার চাচ্ছে, নির্যাতন করছে, গণগ্রেফতার করছে, তারা হচ্ছে 2024 সনের রাজাকার। কারণ তারা গণমানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আপনাদের সরকারের কর্মকাণ্ড দেখে মনে হয় আপনাদের বুকের মধ্যে এই প্রত্যয় জন্ম নিয়েছে, রক্ত যখন নিয়েছি আরও রক্ত নিব, বাংলাদেশের ভিন্ন মতকারীদের নিশ্চিহ্ন করে ছাড়বো ইনশাল্লাহ। প্লিজ স্টপ ইট।